আজকের এপিসোড উৎসর্গ করা হলো মুক্তিযুদ্ধের বীর সেক্টর কমান্ডার মেজর জলিলকে। স্বাধীনতার পরে ভারতীয় সামরিক বাহিনী অবাধ লুটপাট শুরু করে। পাকিস্তানি বাহিনীর কয়েক হাজার সামরিক বেসামরিক যান অস্ত্র গোলাবারুদ সহ অনেক মূল্যবান জিনিস, এমনকি প্রাইভেট কার পর্যন্ত সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়। এই লুণ্ঠন এমন বেপরোয়া আর নির্লজ্জ ছিল যে বাথরুমের আয়না এবং ফিটিংসও সেই লুণ্ঠন থেকে রেহাই পায়নি। নবম সেক্টরের এই অধিনায়ক মেজর জলিল তখন খুলনায়। তিনি যতগুলো প্রাইভেট কার পেলেন রিকুইজিশন করে সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে রেখে কিছু সম্পদ রক্ষার চেষ্টা করেন। ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে এই বীর সেক্টর কমান্ডার জনগণকে সঙ্গে নিয়ে সক্রিয় প্রতিরোধ গড়ে তুললেন। ফলও পেলেন দ্রুত। 28 ডিসেম্বর 1971 তিনি যশোর থেকে অন্তর্হিত হলেন। মেজর জলিল পরে জানান, ভারতীয় বাহিনীর হাতে তিনি গুম হন। যশোর সেনানিবাসের অফিসার্স কোয়ার্টারে একটি নির্জন বাড়িতে তাকে আটক রাখা হয়। বাড়িটি ছিল পাকিস্তানি বাহিনীর একটি নির্যাতন সেল। বাড়িটি অন্ধকার, রুমে মানুষের রক্তের দাগ এবং কিছু এলোমেলো ছেঁড়া চুল, কিছু নরকঙ্কাল, সঙ্গে শকুন আর শেয়ালের উপস্থিতির মধ্যে একটা খাটে ডিসেম্বরের শীতের রাতে আধা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে দেশের প্রথম গুমের শিকার এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস, নর্তকীর ঘুঙুরের শব্দ আর সেই সঙ্গে নারী পুরুষের হল্লা। মেজর জলিলের এই গুম হবার সংবাদ 2.5 মাস পরে সরকার স্বীকার করে। এটাই ছিল স্বাধীন বাংলাদেশে প্রথম মিডিয়া সেন্সরশিপ। মেজর জলিলকে যেভাবে ইন্ডিয়ান আর্মি গুম করে সেটাই পরবর্তীতে রক্ষী বাহিনী এবং বর্তমানে হাসিনা প্রশাসন রপ্ত করে অসংখ্য বিরোধী রাজনৈতিক কর্মীকে গুম করে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার বীরোচিত প্রতিরোধ আমাদের প্রেরণা হয়ে থাকবে। একটা সুসংবাদ আছে, আমার নামে আরো একটা মামলা হয়েছে। সাবাস বাগের বাচ্চা, সেঞ্চুরি করা লাগবে কলে, থামাবি না। কে মামলা দিছে? সিলেটের মুক্তিযুদ্ধ মঞ্চ। হুদাই লারে হামাক আর এটা জিনিস করে জয় বাংলা হয়ে যায়। মুক্তিযুদ্ধ মঞ্চটা আসলে কি, এটা বুঝার জন্য আপনাকে ফিরে যাওয়া লাগবে সেই 1971 সালে। হাঙ্কেরে বোঝা লাগবে মুক্তিযুদ্ধটা আসলে কি। কি মুক্তিযুদ্ধটা? পাকিস্তানিগণের সাথে অস্ত্র হাতে যুদ্ধ করা? আরে দূর, পাকিস্তানিগণের সাথে অস্ত্র হাতে যারা যুদ্ধ করেছিল তারা কি আওয়ামী লীগের মতো মুক্তিযোদ্ধা? না, তারা তো মুক্তিযোদ্ধা না। জিয়ার তো মুক্তিযোদ্ধার খেতাবই বাতিল করে দিচ্ছে, তাই না? যিনি মুক্তিযোদ্ধার ঘোষণা দিছিলেন তার মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে দেয়, তো তারা তো মুক্তিযোদ্ধা না আওয়ামী লীগের মতে, তাই না? তাহলে আওয়ামী লীগের মতে মুক্তিযোদ্ধাটা কে সেটা আমরা দেখি। তাহলে আমাদের তো দেখা লাগবে মুক্তিযুদ্ধ কি, আর মুক্তিযোদ্ধা কারা, আর মুক্তিযুদ্ধের চেতনা কি। যখন বাংলাদেশের সেক্টর কমান্ডাররা বনে বাজারের খাইয়া না খাইয়া লড়াই করতেছে সেরা লুঙ্গি পইরা, সেই সময় আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা কলকাতার থিয়েটার রোডে যা করতেছিল সেটাই মুক্তিযুদ্ধ। না না, সবাই না, কিছু নেতা সত্যি সত্যি জান প্রাণ দিয়া মুক্তিযুদ্ধ করছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠন করছিলেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, যেমন তাজউদ্দিন। কিন্তু বেশিরভাগ নেতারা কি করেছেন? বেশিরভাগ নেতারা কলকাতার সোনাগাছিতে যাইয়া সারা রাত মুক্তিযুদ্ধ করেছেন আর সারাদিন ঘুমাইছেন ফ্রি পাওয়া অ্যাপার্টমেন্টে। এটাই মুক্তিযুদ্ধ। দেশ স্বাধীন হওয়ার পরে সোনাগাছির রাস্তায় যে সমস্ত টোকাইদের দেখা যেত না, তারা দেখতে কোনো না কোনো আওয়ামী লীগের নেতার নাগালা ছিল। তো মুক্তিযুদ্ধ মঞ্চ আসলে খাটের যুদ্ধের মঞ্চ। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা কবে তারা আপনি আওয়ামী লীগরে দেখবার পারেন না, সেইগুলো জন্য কি আপনি মুক্তিযুদ্ধ নিয়ে ইনকা কথা কবার পারেন? আরে পাগলা, আমি ব্যানে ব্যানে কইনি, এগুলো সবই ইতিহাস লেখা আছে, কেউ না কেউ লিখিছে। ভাবিছিলাম লিখা যামুক, যেহেতু আর লিখবো না বাংলা, তাই কয়া যায় ভিডিও। আপনাকে মনে আছে না যে সিলেটের এমসি কলেজে স্বামীরে বাইন্দা রেখা স্ত্রীর সাথে মুক্তিযুদ্ধ করেছিল? এটা গেল একটা মুক্তিযুদ্ধ মঞ্চেরই নেতা। এই যে দেখেন, ওই আমার নামে মামলা দিছে, আমি নাকি সোহরাওয়ার্দীর বডিগার্ডের সম্মানহানি করেছি। ক্ষুদ্রকালে পড়েছিলাম যে কানা কানা খোরাক খোরা বলিও না, তাহলে ওনার মনে কষ্ট পায়। তো তোরা এখন দ্রোণাচার্য, সার, জাফর ইকবাল, গর্তযোদ্ধারে দিয়া বই লেখা কানাকে কানা খোরাকে খোরা, সোহরাওয়ার্দীর বডিগার্ডকে বডিগার্ড বলিও না, তাহলে বডিগার্ডের চেলারা মনে কষ্ট পায়। হ্যাঁ, এই যে মুক্তিযুদ্ধের চেতনা, এটা ছাড়া আওয়ামী লীগ থাকতেই পারে না। সারাক্ষণ মুক্তিযুদ্ধের চেতনা চর্চা করা লাগে। এই যে সাকিব আল হাসান না, হ্যাঁ ক্রিকেটার, ও তো আওয়ামী লীগ হয়েছে, তাই না? তো
তো উই কলে একজন জেনুইন আওয়ামী লীগ, জেনুইন মুক্তিযুদ্ধের চেতনাদারী, উই কলে খেলবার যায় মুক্তিযুদ্ধের চেতনার কথা মনে রাখে, এটা কলে আমাকে মনে রাখা লাগবি। দেখেন খেলবার নামিছে, ব্যাটের হাতলে মালিশ করে মুক্তিযুদ্ধের চেতনা প্রকাশ করিচ্ছে, দেখেছেন হ্যাঁ, এটি তো সে ভালো করে দেখান ক্যাঙ্কে করে মুক্তিযুদ্ধের চেতনা দেখাইতেছে। যাই হোক, এবার আসি ভারতীয় পণ্য বয়কটের বিষয়ে। দেখেন এক কৃষক ক্ষেতের আলে থেকে কি করছেন, সারাদিন মাঠে কষ্ট কইরা কাজ করি, কইরা যে কয় টাকা উপার্জন করি, কইরা ভারতীয় পণ্য কিনে ভারতকে ট্যাক্স দিতে পারবো না। আমি ভারতীয় পণ্য বয়কট করছি, আপনি করছেন তো? দেখেছেন? এবার দেখেন রিক্সাওয়ালাদের টি শার্ট বিতরণ করা হচ্ছে। গাই দিয়ে দেন মামা, গাই দিয়ে নেন, গাই দেন। না না না, মামারা সবাই গাই দেন, গাই দেন। কেমন আছে? আর কারে দিবেন? দেন, এরে দেন। ক্যাম্পিং চলতেছে। গাই দেন না আপনি, এরকম করেন করে একটা নিছেন থাক, এরে দিয়েন না। না গাই দাও, গাই দাও। ওনারে দে, ওনারে দে। এর একটা দেন, এলান ভাই, রিক্সা আলা করে দিতেছে। এ মামারে দে, পিছনে আছে, এরে দে, এরে দে। বয়কট বয়কট। আসসালামু আলাইকুম। আমরা এই টি শার্ট আরো বিতরণ করবে চাই। আমার মেডিকেল কলেজের এক বড় ভাই 1000 টি শার্ট করে দিবে বলছেন, আলহামদুলিল্লাহ। তা আমার কিছু দর্শক কইছে যে তারা অনেকেই ভারতীয় পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্য খুঁজে পাচ্ছে না। তো এই ধরনের দাবি তোলা মানুষের মধ্যে তো আমার দর্শক শ্রোতারা আছে, যারা আমার ক্ষুদ্র ভ্রাতা ভগ্নী তারা আছে, আবার আমার শত্রুরাও আছে, হ্যাঁ আওয়ামী লীগাররা, যারা ভারতীয় পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্য পাইতেছে না এই কথা খুব সুকৌশলে ছড়ানোর চেষ্টা করছে, যাতে করে যারা এই আন্দোলনে অংশ নিচ্ছে তাদেরকে নিরাশ করা যায়। আর কিছু মানুষ তো সত্যি সত্যি আছে যারা সব ধরনের জিনিস বা পণ্যের বেলায় না হইলেও কিছু কিছু পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্য পাইতেছেন না, বা পাইতে বেশ বেগ পাইতে হইতেছে, আমারে জানাইতেছেন। কিন্তু প্রশ্ন হইল, কেন স্বাধীনতার 53 বছর আইসাও আমরা দেশীয় পণ্য খুঁজতে গেলে বা কিনতে গেলে কম পাই বা কিছু ক্ষেত্রে পাই না? মুরব্বীদের জিজ্ঞেস করবেন কখনোই অবস্থা ছিল কিনা বাংলাদেশি পেস্ট খুঁজে পাই না, বাংলাদেশি সাবান খুঁজে পাই না, বাংলাদেশি শ্যাম্পু খুঁজে পাই না। আমরা তো এগুলো দিয়েই মানুষ হয়েছি, এগুলো দিয়ে বড় হয়েছি, বাংলাদেশি পেস্ট দিয়ে দাঁত মেজা বড় হয়েছি, বাংলাদেশি সাবান দিয়ে গোসল করে বড় হয়েছি, বাংলাদেশি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে বড় হয়েছি। আপনারা কেন পান না? এর কারণ হইল হাসিনা রেজিম। আপনি খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে 15 বছরে হাসিনা বাংলাদেশের সব ধরনের ব্যবসায়িক জায়গারে ভারতের হাতে দিয়ে দিছে। ওষুধ থেকে, টিভি চ্যানেল, প্রসাধনী থেকে, পোশাক, এই সমস্ত জায়গায় সারা দেশ জুড়ে শুধুই ভারতীয় পণ্য। ভারতীয় পণ্যরা দেশে এমনভাবে হাসিনা ঢুকাইছে আর ব্যবসা করতে দিছে যে বাংলাদেশের ছোট বড় অগণিত ব্যবসা প্রতিষ্ঠান হাসিনার আমলে বন্ধ হয়ে গেছে বা বন্ধ কইরা দিছে ভারতের বাজার ধরাবে বলে। টানা 15 বছর এইভাবে একটা ছোট্ট দেশের বাজারকে আরেক দেশের হাতে দিলে 15 বছর পরে এসে নিজ দেশের জিনিস খুঁজে না পাইলে অবাক হওয়ার কি আছে, তাই না? তবে এইবার আমরা এই ভারতীয় শিকল সিরা বাইর হবো ইনশাল্লাহ। আর শিকল তো ইতিমধ্যে ছিঁড়তে শুরু করছে, টের পাইছেন না? আর সেই সিরাসিরি সারা দুনিয়া দেখতেছে, সারা দুনিয়া জুড়ে এটা ছিঁড়তেছে। তাই দাদা বাবুরে এত জলাজলি। আর ওই যে সোনাগাছি আওয়ামী লীগের নেতারা কিছু ছেড়া এসেছিল না স্যাম্পল, ওগুলাই এসে আমার কমেন্ট বক্সে খালি তরপায়, খালি লাফায়। জইলা লাভ নাই, মাসুল দেওয়াই লাগবি। আর ভারতীয় এইসব আগ্রাসনের কারণে হাঙ্গেরির দেশের নিজস্ব ব্যবসা বাড়তে পারে নাই। ইতিহাসের সেরা বেইমান মীর জাফরও কিন্তু একই কাম করেছিল। উইও ক্ষমতায় থাকার লোভে তখন তাঁত শিল্প বা বুনন শিল্পটা ধ্বংস করেছিল, মুসলিমদের ধ্বংস করেছিল, দেশে ব্রিটিশদের মেশিনে বোনা পণ্য দিয়া বাজার ভরাই দিছিল। শুধু তাই না, সেই সময় যারা দেশের তাঁতের কাম করত তাদের আঙুল কেটে দিছিল এই মীর জাফর, যেন তারা আর তাঁত বুনতে না পারে সেই জন্য। তো মীর জাফরের সময় তো হাঙ্গেরি দেশের মানুষের একত্র করার তেমন কোনো পথ খোলা ছিল না, তখন কোনো প্রাতিষ্ঠানিকভাবে গড়া রাজনৈতিক দলও ছিল না, না ছিল সংবাদ মাধ্যম, না ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এসব না থাকায় দেশের মানুষ মীর জাফরের এত বড় পাশবিক অন্যায়ের পরেও কিছুই করতে পারে নাই, যার জন্যে আমার দেশের মানুষদের 200 বছরের জন্য ব্রিটিশ শাসনের দাসত্ব বরণ করা লাগিয়েছিল। কিন্তু এখন হাঙ্গেরির সবারই এই যুগের ডিজিটাল মীর জাফর
হাসিনা আর তার ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ আর হম্বিতম্বিরে ঠেকাই দিতে পারে শুধুমাত্র ভারতীয় পণ্যরে না বইলা। ভারতীয় পণ্যরে বয়কট করলে আপনি মোদির কট্টর হিন্দুত্ববাদ হাসিনার সুইরাচারের একেবারে নরম তুলতুলা জায়গায় লাথি বসাইছেন, এটা বুঝে নিবেন। এখন অনেকেই কবেন যে দাদা সব বুঝলাম, অনেকদিন থেকে বয়কট আন্দোলন চলতেছে, কই হাসিনা তো লাথি খেয়ে শিক্ষর মারে না। আরে পাগলা, ওই বাবা গোকে চিল্লানি দিলে তো ওর খেলা শেষ হয়ে যাইল। তাই চিৎকার বাইর করতে মিচির টাইম লাগবে, বুঝছাও। হাঙ্গেরে শুধু সারা বাংলাদেশ সহ দুনিয়া জুড়ে বয়কট চালায় যাওয়া লাগবে। যেই সময় ইন্ডিয়ারে নিজের মার্কেটের মালিকানা কাঁচা খুইলা দিয়ে দিছে হাসিনা, সেই সময় ইন্ডিয়াটা অর্থনৈতিক কর্মসূচি শুরু করেছে নিজের দেশে নিজেদের জন্য, নাম দিছে আত্মনির্ভর ভারত। এর পিছে কারণ হইতেছে যে তারা নিজের দেশে সব বানাবি, আলপিন থেকে উড়োজাহাজ সবই। গত কয়েক বছর ধরে ইন্ডিয়া আমদানিকৃত পণ্যের উপরে 80% পর্যন্ত ট্যাক্স বাড়াইছে, কর বাড়াইছে। এছাড়াও অনেক ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার বসাইছে। নন ট্যারিফ ব্যারিয়ার কি জানেন? মানে হচ্ছে ট্যাক্স বাড়াইলো না, কিন্তু আমদানিকৃত পণ্যের উপরে এমন একটা শর্ত আরোপ করে দিল যে শর্ত পূরণ করতে পারবে না। ধরেন বাংলাদেশের ব্যাটারি যাবে, যাইতেও কলে আগে রহিমা প্রজের ব্যাটারি যাইতো, ভালো মার্কেট পাইছিল, তো ধরেন সে বাংলাদেশের রপ্তানিকারক তার কোনটি দুর্বলতা আছে সেটা দেখা উঠি ধরবি। ধরেন দেখলো এই পণ্য ইউরোপে যায় কিন্তু উগান্ডায় যায় না, তখন কইলো আপনার এই পণ্য ভালো কিন্তু উগান্ডায় এই পণ্য পাঠাইছেন, সে সার্টিফিকেট দেন। আপনি কইলেন আমি তো ইউরোপে পাঠাই, তখন কবে না এই যে দেখেন সার্কুলার, ইউরোপ এবং উগান্ডায় সাপ্লাই করতে হবে, বুঝছাও। এগুলো হইতেছে নন ট্যারিফ ব্যারিয়ার। তারপরে হয়তো কইলো যে আমরা এটা টেস্ট করব আমাদের পরীক্ষাগারে, টেস্ট করতে 2 বছর লেগে দিল, আর আপনার মাল সীমান্তে এসে বর্ডারে এসে পইরা পচলো। আমাদের ব্যাটারি রপ্তানি কিন্তু খুবই সামান্য ছিল, কিন্তু সেই সামান্য রপ্তানিও তারা সহ্য করে নাই। এমনকি আমেরিকার বাণিজ্য মন্ত্রী উইলবার রস, যে মোদির জিগরি দোস্ত ট্রাম্পের মন্ত্রী ছিল, সেও বলেছিল যে ইন্ডিয়া অন্যায্যভাবে আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ করে ভারতের রপ্তানিতে বাধা দেয়। তো ইন্ডিয়া তাইলে তার নিজের মার্কেটকে প্রোটেক্ট করতেছে কেন? কাউকে ঢুকতে দিতেছে না কেন? করতেছে শুধুমাত্র তার নিজের দেশের শিল্পের প্রসার ঘটাইতে আর নিজের দেশের লোকদের চাকরির বন্দোবস্ত করতে। এবং একই সময় ভারত হাঙ্গেরি নিজের দেশের শিল্পকে ধ্বংস কইরা হাঙ্গেরি দেশের মানুষ বেকার বানানো থেকে শুরু কইরা আমাদের দেশীয় পণ্যের বাজার তাদের নিজস্ব পণ্য দিয়ে ভরায় রাখছে। ইন্ডিয়া যে পণ্যটা বেচে সেটা বানানো হয় কোথায়? ইন্ডিয়ায়। তো তাহলে ওই কারখানায় চাকরি করে কে? ইন্ডিয়ান চাকরি করে। তো তাহলে আপনি কি নিচ্ছেন আর চাকরি করেছে ইন্ডিয়ার লোক। এটা যদি বাংলাদেশের পণ্য হইল নি, তাহলে আপনি কিনলেন, বাংলাদেশের লোক চাকরি করলো হইনি বাংলাদেশের একটা ফ্যাক্টরিতে। এবং এই জন্যেই হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে জোর কইরা বারবার ক্ষমতায় রাখতেছে এই ইন্ডিয়া। এছাড়াও আমি আমার আগের ভিডিওতে দেখাইছি যে আমরা আমাদের অর্থনীতিরে আগায় নিতেছিলাম, এইটারে তারা নিজেদের জন্য হুমকি হিসাবে দেখে। কেন দেখে সেটাও খুলে বলছিলাম। আর আমি এটাও একটা বড় কারণ যে ভারত আমাদের অর্থনীতির চাকারে ভাঙ্গা বাংলাদেশে ভারতের গোলাম বানায় রাখতে চায়। বাংলাদেশকে তারা নিজেদের লাইগা অর্থনীতির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বা হুমকি হিসাবে দেখে। আবার অন্যভাবে কইলে ভারত নিজেদের আত্মনির্ভর করতে চায় ঠিকই, কিন্তু পাশের দেশ বাংলাদেশ যে একইভাবে আত্মনির্ভরশীল হওয়ার কথা চিন্তা করলে মোদির মাথা গরম হয়ে যায়। তাই তো বাংলাদেশে পানি আসা ঠেকানোর কাজটা তার বিবেকে না বাদলেও চীন পানি ঠেকাবে শুনা তার আবেগে কাইন্দা দেয়। কিন্তু প্রশ্ন হইল, বাংলাদেশের সরকারও কি চাইলে আত্মনির্ভর বা স্বনির্ভর ইন্ডিয়ার আইডিয়া এর মতো স্বনির্ভর বাংলাদেশের আইডিয়া নিয়ে কাজ করতে পারে না? এর সোজা সাপটা জবাব হইতেছে না, পারে না। কেন পারে না? কারণ এই মীর জাফর রেজিম তো আসলে বাংলাদেশকে স্বনির্ভর করার চিন্তা নাই। তারে ক্ষমতায় বসায় রাখছে ইন্ডিয়া। সে জানে যে বাংলাদেশ বাসুক আর মরুক, এই মীর জাফর সরকারের সর্বাবস্থা ইন্ডিয়ার স্বার্থে দেখে রাখতে হবে, সেটাই তার কর্তব্য। সে তো ক্ষমতা বসেই আছে একটা মাত্র অবৈধ উপায়কে পুঁজি কইরা, তা নিলে তো কবেই নাই হয়ে যাইত আম পাবলিকের পেদানি খাইয়া, তাই না? আর তাই দেশে স্বনির্ভর করতে, দেশীয় পণ্য উৎপাদন বাড়াইতে, ভারতীয় অবৈধ পণ্য বাতিল করাইতে কোনো পদক্ষেপও নিতে পারে না, আর জীবনে নিবেও না। তাই এই দায়িত্ব আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদেরই করা লাগবে, ভারতীয় সকল পণ্য বয়কটের মাধ্যমে। আর এই কারণেই ভারতীয় পণ্যের সর্বাত্মক বয়কট এটাই হবে ভারতের আমাদের বাংলাদেশকে খাটা কইরা দেখার জবাব, হাসিনার মতো এক মাফিয়ারে অবৈধভাবে ক্ষমতায় বসানোর জবাব, আমাদের দেশের দেশীয় পণ্যের ব্যবসাকে ধ্বংস করার জবাব, আমাদের স্বাধীনতারে পরাধীনতায় বদলানোর জবাব।
আমাদের সার্বভৌমত্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নেয়ার জবাব, আমাদের নদীগুলোকে শুকায় মারার জবাব, সীমান্তে আমাদের নাগরিকদের পাখির মতো গুলি কইরা হত্যা করার জবাব। এবং এই বয়কটের আন্দোলনের মধ্য দিয়ে আমরা ভারতীয় পণ্য বয়কট করার মাধ্যমে দেশে আবার নতুন কইরা দেশীয় পণ্য উৎপাদন এবং ব্যবসার বিস্তার ঘটাবো। আমার দেশি ভাইয়েরা আবারও ব্যবসা কইরা ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। যেভাবে আমরা তুলনামূলক কম সময়ের মধ্যে পোশাক খাতে দ্বিতীয় রপ্তানিকারক দেশে পরিণত হয়েছি, এটাই প্রমাণ করে যে আমরা চাইলে মন দিয়া চেষ্টা করলে খুব শীঘ্রই সব খাতেই এমন সাফল্য অর্জন করতে পারবো। ভারত আমাদের নদীর পানির বাদ দিয়া বন্ধ করার পরেও আমরা যেভাবে কৃষিতে উৎপাদনে আগের থেকে কয়েক গুণ বাড়াইছি, তাতে এটাও প্রমাণিত হয় যে যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট একটা জাতি। এই মীর জাফর রেজিমের থেকে আমরা আমাদের সত্যিকারের উন্নয়ন আর কৃষিতে সমৃদ্ধি আশা করতে পারি না। করলে এইটা যে একটা বোকামি হবে তা তো আমরা সবাই জানি। তাই হাঙ্গের নিজেদের কামগুলি নিজেদেরই করা লাগবে, আর এটা শুরুটাই হইতে হবে আর কখনোই কোনোভাবে একটা ভারতীয় পণ্য না কিনা। এইটা শুধু ভারতকেই সাহায্য করবে না, আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য বিশাল এক সম্ভাবনার দুয়ার খুলে দেবে। ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের জন্য হয়তো স্বল্প সময়ের লেগে আমাদের একটু অসুবিধা হইলেও হইতে পারে, তবুও এই বয়কট আন্দোলন চালে যাওয়া লাগবে। কারণ হাঙ্গের এই ছোট্ট কষ্টটা মাইনা নেওয়ার মাধ্যমে আমরা খুব শীঘ্রই হাঙ্গের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি, কৃষকদের জীবনমানের উন্নয়ন সহ দেশীয় ব্যবসার বিস্তার ঘটাইতে পারবো। তাই বৃহত্তর স্বার্থের জন্য আমাদের ক্ষুদ্র ত্যাগ স্বীকার আর একটু কষ্ট সহ্য করাই লাগবে, এবং পুরা জাতি এই কষ্ট স্বীকারের জন্য প্রস্তুত আছে। এবং এর ফলে আমরা যে নতুন সোনালী সূর্য দেখতে পারবো, যে সূর্য হবে সত্যিকারের স্বাধীনতার আলো দিয়া দেশ আর দেশের মানুষকে আলোকিত করার সূর্য, যে সূর্য হবে হাসিনার স্বৈরাচার আর বাংলার মাটিতে মোদির আগ্রাসন রে জ্বালায় পুড়ে আর সরকার করিয়া দেওয়ার সূর্য। এইটা আমাদের হাজারো উদ্যোক্তাদের জন্য হবে আশীর্বাদ, ছোট বড় নানা উদ্যোক্তাদের জন্য। এই বয়কট এমন এক সুদিন বয়ে আনবে যেদিন দেশীয় শিল্পের উত্থানের জন্য দেশের সমস্ত বেকার যুবকেরা তাদের কাঙ্ক্ষিত চাকরি পাবে খুব সহজেই। হাজারো নতুন কর্মের জায়গা তৈরি হবে, আমাদের কৃষক শ্রমিক ভাই বোনেরা পাবে এক কাঙ্ক্ষিত উন্নত জীবন। কিভাবে? যেমন ধরেন, আমরা যদি বাংলাদেশে ভারতের ব্যবসারে 50% বয়কটের মাধ্যমে নিম্নমুখী করতে পারি, তাহলে বছরে বাঁচবে $8 বিলিয়ন। এই $8 বিলিয়ন কি পরিমাণে টাকা সেটা বুঝতে শুধু এইটুকু যাই না রাখেন যে বাংলাদেশে সারা বছরে যা বিদেশি বিনিয়োগ পায় তা এর অর্ধেক, মানে আমরা 4 বিলিয়ন পাই। মানে 8 বিলিয়ন যদি আমরা সেভ করতে পারি, তাহলে তা দিয়া বিদেশিরা সারা বছরে যে পরিমাণে বিনিয়োগ করে ব্যবসায়িক কার্যক্রম চালায় তার ডাবল টাকা আমরা পাবো। $8 বিলিয়ন ঠিক মতো কাজে লাগাতে পারলে ভারত থেকে বাঁচানো অর্থ দিয়া গড়া শিল্প বা ব্যবসার আকার হবে বাৎসরিক বিদেশি বিনিয়োগের দ্বিগুণ। কোথায় পয়সা যাবো আমরা, তাই না? আর এর সাথে যদি যুক্ত করেন ইন্ডিয়ানরা যে রেমিটেন্স নিয়ে যায় বাংলাদেশ থেকে, আমরা যদি তার 5 বিলিয়ন বাঁচাইতে পারি, তাহলে প্রত্যেক বছর $13 বিলিয়ন হাঙ্কেরে বাঁচে। হাসিনার চোরের রাজা পাচার করে তার কথা বাদই দিলাম। এই 13 বিলিয়ন মানে আমাদের প্রত্যেক বছর যে বিদেশি বিনিয়োগ আসে তার 4 গুণ। এটা করতে পারি মাত্র সামান্য 2টা কাজ কইরা, ভারতীয় পণ্য বর্জন কইরা নিজেদের বানানো পণ্য কিনা আর বাংলাদেশের ছেলেমেয়েদের চাকরি দিয়া। এইসব কারণে আমি মনে করি যে এই ইন্ডিয়া আউট কর্মসূচি যত সফল হবে, আগামীর বাংলাদেশে বাংলাদেশি উদ্যোক্তা, বাংলাদেশি কৃষক, তরুণ সমাজ, আমাদের শ্রমিক, ব্যবসায়ী, এমনকি ট্রান্সপোর্ট লজিস্টিক কোম্পানিগুলোর জন্য নতুন দুয়ার উন্মুক্ত হবে, সুদিন আসবে। আমরা সবাই যে কতটা সুবিধাজনক অবস্থায় যাব তা এখন ভাবতেও পারবেন না। এই জন্যে আমাদের বর্জন আন্দোলন, আমাদের ব্যবসায়ীদের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, কৃষকের আন্দোলন। আর তাই আমরা যে যেখানে যে অবস্থায় আছি সে অবস্থাতেই ভারতীয় পণ্য বয়কট করাই লাগবে। মনে রাখবেন, এটা হাজারো নতুন দেশি শিল্প কারখানা তৈরির প্রথম ধাপ, যেখানে লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন কাজের জায়গা তৈরি হবে। এটা শুধু বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা আর সার্বভৌমত্বই রক্ষা করবে না, বরং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একেবারে ব্যক্তিগত পর্যায়ে লাভজনক হয়ে উঠবে ইনশাল্লাহ। এইবার আসেন আমরা একটা গান দেখাই, যে গান গাইছেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী হায়দার হোসেন। আমি চিৎকার করি কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। তিনি প্রথম গাইছিলেন আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার। আমাদের সময়ের একজন মহান শিল্পী, আমার নিজেরও খুবই প্রিয় আরেকজন শিল্পী আছেন এই সময়ের সন্তান ছায়া, আমার বন্ধু মানুষ। আমরা একসাথে পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের চিন্তার ইতিহাস পাঠচক্র করতাম। হায়দার হোসেন গাইছেন আমি ভালোবাসি আমার পণ্য, আমি ভালোবাসি বাংলাদেশ।
আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি বাংলাদেশ আমি ভালোবাসি আমার পণ্য ভালোবাসি আমার দেশ আমি ভালোবাসি ভালোবাসি মেড ইন বাংলাদেশ। উনি 1 বছর আগে এই গানটা লিখছিলেন আমাদের জন্যে। মহৎ শিল্পীরা এইভাবেই অনাগত সময়কে দেখতে পান। হায়দার হোসেনকে আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা। আমি জানি না কপিরাইট ধরবে কিনা, কপিরাইট ধরলে গানটা শোনাইতে পারবো না, আপনারা ইউটিউবে সার্চ করলেই পাবেন এটা দিয়ে। এই গানটা আমাদের মাঠের নেতা কর্মীদের গণসংযোগের সময় মোবাইলে বাজাইতে অনুরোধ করতেছি। আমি সায়নকে অনুরোধ করব এই লড়াইয়ের জন্য গান লিখতে, গান গাইতে। আমাদের এই লড়াই একটা সাংস্কৃতিক আন্দোলনেরও জন্ম দেবে। এই প্রসঙ্গে বলি, ভারতীয় ওটিটি চ্যানেল ক্লিক, আড্ডা টাইমস, হইচই আমরা দেখব না। এইটা নিয়ে একটা জরিপ করেছিলাম, 97% মানুষ বলছে এটা আমাদের বয়কট করা উচিত। ইনফ্যাক্ট আমিও এই হইচই সাবস্ক্রাইব করছিলাম মহানগর দেখার জন্য। এই চ্যানেল একটা পুরাই ট্র্যাশ, টাইম নষ্ট, আর কিছু শিখবেনও না এটা থেকে। শিখবেন না বললে ভুল বলা হবে, শিখবেন। ওরা যে কালচার চায়, আপনাকে যেটা শিখাতে চায়, ওইটা আমাদের কাঙ্ক্ষিত জীবন না। পশ্চিমবঙ্গ আপনাকে কিছুই শেখাতে পারবে না। তার কারণ কি জানেন? ওদের পার ক্যাপিটা ইনকাম কত জানেন? $1498। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কত, মাথাপিছু আয় কত? $2688। আমাদের পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গের চেয়ে 180% বেশি। আর তারা আমাদের চাইতে তুলনামূলক গরিব। আমি খোঁটা দিতেছি না ওদেরকে। আসল ঘটনা হচ্ছে যে অবহেলিত, পিছিয়ে পড়া একটা ভারতীয় রাজ্য তারা। ওই পশ্চিমবঙ্গে ছিল ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী, ভারতের সাংস্কৃতিক আর বুদ্ধিবৃত্তিক কেন্দ্র। ওরা জমিদার, আমরা প্রজা। আমরা আগাইছি, ওরা পিছাইছে। তো ওদের কাছ থেকে আপনি কি শিখবেন? সেই জমিদারি নস্টালজিয়া থেকে তো আর কিছু বেশি পাবেন না। এটা এক্সাম্পল দিই, মানে ওদের সাধারণ মানুষের 99% মোবাইলে বাংলা লিখতে পারে না, ইংরেজি ফন্টে বাংলা লিখে মুরাদ টাকলার মতো। বাংলাদেশে যে মুরাদ টাকলা নাই তা না, কিন্তু 5% হয়তো, কিন্তু পশ্চিমবঙ্গে 90%। আমার ইউটিউবে, ফেসবুকে কমেন্ট করে তো, তাই দেখি। এইটা কেন? এটা আলস্য। সে শিখবে না বাংলা ফন্ট লেখা। ওদের ইংরেজিও দুর্বল, ইংরেজিতে লেখা ভুলভাল। তো ওদের কাছে কি শিখবেন? যাই হোক, আসল কথা হইতেছে ইন্ডিয়ান ওটিটি চ্যানেল বন্ধ, বয়কট, সিল মেরা দেন এডিটর সাহেব। বয়কট 3টার উপরে, ঠকাস ঠকাস আর ঠকাস। আমরা যে $13 বিলিয়ন বাঁচাবো না, এই $13 বিলিয়ন থেকে আমরা যদি লেবার ইন্টেন্সিভ, মানে ধরেন গার্মেন্টস টার্মেন্টসের মতো যদি জায়গায় আমরা চাকরির সংস্থান করি, তাহলে 13 লক্ষ চাকরি করতে পারবো। মিক্স সেক্টর, মানে যেগুলো ধরেন কনস্ট্রাকশন, ব্রিজ ট্রিজ এগুলো বানানো, ওইরকম জায়গায় যদি আমরা চাকরির সংস্থান করি, একটা চাকরির জন্য প্রায় $30,000 মতো লাগে। তো প্রায় 4.5 লাখ চাকরি আমরা তৈরি করতে পারি। আর ক্যাপিটাল ইন্টেন্সিভ, মানে ধরেন ব্যাংক, টেকনোলজি, সফটওয়্যার, টেলিকমিউনিকেশন, সার্ভিস সেক্টর, এগুলোতে বেশি টাকার চাকরি লাগে আর কি। আমরা যদি এইখানেও চাকরির সংখ্যা বাড়াই, এবং এক একজনের স্যালারি, বছরের স্যালারি হবে প্রায় $60,000 মতো, মানে প্রচুর টাকা। কিন্তু 60,000 মানে ধরেন প্রায় 7 থেকে 10 লাখ টাকার মতো প্রায় মাসে। তা যদি হয় তাহলেও প্রায় 2.25 লাখ চাকরি তৈরি করতে পারবো। বাংলাদেশের বেকারের সংখ্যা কত? 27 লাখ। তার মানে আমরা এক লেবার ইন্টেন্সিভ সেক্টর দিয়া, মানে গার্মেন্টস টাইপের সেক্টর দিয়া 2 বছরে আমাদের সবাইকে চাকরি দিতে পারি। এবার আসেন, আমি কছি যে আমি দেশি পণ্যের পরিচয় করে দেবো এবং দেশি উদ্যোক্তাদের পরিচয় করে দেবো। আমি নারী উদ্যোক্তাদের বেশি গুরুত্ব দেবো। আজ 2জন নারী উদ্যোক্তাদের পরিচয় করাই দিই। প্রথমে হাঙ্গেরির ক্ষুদ্র ভগ্নী ফারজানা। উনি হাঙ্গেরি লিখছেন যে, দাদা এরকম আমি আগে ইন্ডিয়ান এবং পাকিস্তানি কাপড়ের ব্যবসা করতাম, কিন্তু ড্রেসের বিজনেস বন্ধ করে দিছি করোনার পরে। এখন দেশি পণ্য নিয়ে কাজ করি। আমার 2টা ছেলে আছে, এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। আমি হোমমেড মশলা বানাই, হ্যাঁ, কিন্তু প্রতিযোগিতার সাথে পায়রা উঠতেছি না, কারণ সবাই অনেক টাকা দিয়া, হিউজ অ্যামাউন্ট দেয়া, ডলার দিয়া বিজ্ঞাপন দেয়। তো আমার পক্ষে এত ডলার পেমেন্ট করা সম্ভব না, তাই সেলও অনেক কম। উনি বলতেছেন যে আমি কোনো ভেজাল ছাড়া একদম র মশলা গুঁড়া করি। তো উনি বলছেন যে আমার এই মশলার কথাটা যদি একটু বলতেন তাহলে হয়তো একটু আগাইতে পারতাম। আমি ওনার মশলা খাইনি, কিন্তু আপনাদের অনুরোধ করব একবারের জন্য হইলেও কিনেন। মনে করেন আমারই সাহায্য করা হইল। এডিটর সাহেব এই ক্ষুদ্র ভগ্নির ফেসবুক পেজ থেকে একটা ভিডিও দেখান আর ওনার নাম্বার দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা লাইফ কেয়ার ফুডের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসলাম, এবং সেই সাথে নিয়ে আসলাম রান্নার জাদু। আর 2 নম্বরে লুৎফর নাহার লিনা আচার বানায়, আমসত্ব বানায়, খুবই সুস্বাদু। আমার জন্য নিয়ে আসছিল বিশুদা মানে মুন্সি বিশ্বজিৎ, ঢাকা থেকে। কেউ যদি ঢাকা থেকে আসেন, নিয়ে আসেন, আমার জন্য খুশি হব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আর এই অফারটা তোমরা এনজয় করবে আমি জানি। এই অফারটা আসলেই দুর্দান্ত ছিল, এবং আমি মনে হয় না এরকম একটা অফার খুব দ্রুত দিতে পারবো।
খুব পসিবল না, সবসময় পসিবল না। আর যারা নিতে পারি না তাদেরকে আমি আসলে খুব খুব আন্তরিকভাবে দুঃখ জানাচ্ছি। মানে শোক, মানে কি শোক না, মানে আমি খুব কষ্ট হচ্ছে দিতে পারলাম না, কারণ আমার স্টকেও নেই, অনেক আছে স্টকে নেই। আমরা এই বয়কট আন্দোলনে ভারতের কর্তৃত্বই শুধু ধ্বংস করব না, আমরা এক নতুন বাংলাদেশের মধ্যে দিয়ে নির্মাণ করব। আমাদের জাতির যে মর্যাদার ধুলায় মিশাই দিছে সেটা শুধু পুনরুদ্ধারই করব না, আর উজ্জ্বল করব। আরেকটা কথা বলা হয় না গত এপিসোডে, আমরা যদি আন্দোলনে ওদের এফএমসিজি সেক্টর, ওদের মাজা যদি ভেঙে দিতে পারি না, এরাই কিন্তু সবচেয়ে বড় রিক্রুটার, যে কোনো দেশে বড় কর্মসংস্থান করে। এদের জব কাট হবে, চাকরি চলে যাবে, মানে চাকরি হারাবে ওদের লোকজন। আর মোদি ইলেকশনের আগে ইনকাটা পরিস্থিতিতে পড়বি, এই খুশির আগে কই।